হালিম ভাই, আমি একজনকে নিয়ে করি। হ্যালো, হালিম ভাই। জি। দর্শকবৃন্দ, আপনার এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে যা বলার তা কি বলেছো, বাংলাদেশ বা পৃথিবী। আপনি যখন কথা বলছি তখনই হয়তো মধ্যরাতে এই যুদ্ধবাজ ট্রাম্প ইরান বিশেষ করে বোমারু বিমান দিয়ে আবার বেপরোয়াভাবে ইরানে অ্যাটাক করছেন, বন্দরে অ্যাটাক করছে। তার বিশেষ করে বা সমরাস্ত্র কারখানা, সেই মিসাইল সেন্টার টার্গেট নিয়ে অ্যাটাক করছে, পাশাপাশি বেসামরিক স্থাপনাও অ্যাটাক করছে। আমাদের সাথে কথা বলবার জন্য জনাব আফাজুল্লাহ যুক্ত আছেন। জনাব আফাজুল্লাহ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, সাজি ভাই শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আপনাকে এই জানাচ্ছি। তো আবার ধরনের এই একটা যে নতুন করে অনুষ্ঠান আয়োজন করার ট্রাম্প জন্য। বলছেন যে এই যুদ্ধে বিশেষ করে যে চুক্তি হয়েছে এটা অকার্যকর, এবং গত পরশুদিন হরমুজ প্রণালীতে ইরান তিনটা একটা যুদ্ধ জাহাজকে অ্যাটাক করেছে। এটাকে কেন্দ্র করে আবার ইরানে বেপরোয়াভাবে আমেরিকা অ্যাটাক করতেছে, এবং ব্যাপকভাবে আপনার বন্দরে অ্যাটাক করতেছে, স্থলে অ্যাটাক করতেছে, বিদ্যুৎ সেন্টার অ্যাটাক করতেছে, এবং তার সমস্ত কারখানা টার্গেট করে মুহুর্মুহু এই বোম্বিং করতেছে। এখন এই যে অপ্রতিদ্বন্দ্বী শক্তি আমেরিকা, সে যদি বেপরোয়াভাবে আন্তর্জাতিক আইন ওভার করে একের পর এক এই মধ্যপ্রাচ্যে ইরানকে মাথা উঁচুকে দাঁড়াতে দিবে না, হরমুজ প্রণালী আন্তর্জাতিক প্রণালী, এ প্রণালী আন্তর্জাতিক আইন দ্বারা পরিচালিত হবে, এই কিছু আইন বা কিছু কানুন দেখাইয়া ইরানকে থামিয়ে দেওয়ার জন্য আবার মানে ব্যাপক আগ্রাসী আক্রমণ করতেছে। ইরান কাউন্টার জবাব দিবার করে 2 থেকে 3 মাস কন্টিনিউ হয়, তা আমাদের মধ্যপ্রাচ্যে যে প্রবাসী বড় ধরনের একটা সেক্টর আছে 1 কোটি মানুষের, এটা কি ঝুঁকিতে পড়বে? এবং যদি যুদ্ধটা আবার 2 মাস কন্টিনিউ হয়, তাহলে আমাদের জ্বালানি সেক্টরের উপরে কি আবার নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে? অ্যাডভোকেট আফাজুল্লাহ, এ বিষয়ে আপনার বক্তব্য উপস্থান করুন পূর্বের পরিস্থিতি আলোকে। আচ্ছা, ধন্যবাদ সাজি ভাই। আপনার কথাবার্তা আপনি যেভাবে বলেছেন, জি। ব্যাপারটা ঠিক এরকমই যে আমাদের দেশে অর্থনীতিটা নাজুক অবস্থায় চলে যায় যদি জ্বালানি সেক্টরটা নিশ্চিত না হয়। আর আমাদের খালি না, ওয়ার্ল্ডের আসলে সব জায়গায় একই অবস্থা, যে জ্বালানি যদি নিশ্চিত না হয় একটা দেশে, তাহলে অর্থনীতিটাকে ধরে রাখা বা অর্থনীতির ধারাবাহিকতা ধরে রাখাটা খুব কঠিন হয়ে পড়ে। তো গত কয়েক মাস ধরে আমরা যেটা আমাদের দেশে দেখেছি, যে তেলের যথেষ্ট সংকট ছিল। এখনো কিছু আছে, তবে গভর্নমেন্ট কিছুটা সাপ্লাই চেনটাকে ঠিক করতে পেরেছে। তা এখন আবার যেটা হতে যাচ্ছে, তাতে আমাদের মতো দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দুই সেক্টরে। কি কি? একটা হলো আমাদের উৎপাদন ব্যাহত হবে, আর 2 নম্বর হলো যারা বিদেশে চাকরি করে, অর্থাৎ আমাদের প্রবাসী রেমিটেন্স বন্ধু বা বৈদেশিক মুদ্রা যোদ্ধারা, হ্যাঁ, তাদের একটা বড় ধরনের ক্ষতি হবে। তো ওরা যদি ক্ষতির মুখে পড়ে যায়, কেউ কেউ ভয়ে যদি বাংলাদেশে ব্যাক করে, অথবা ওই দেশের উৎপাদন অথবা স্বাভাবিক কার্যক্রম গুলো যদি ব্যাহত হয়, তাহলে আমাদের লোকগুলো ওখানে কাজ করতে পারবে না। কাজ করতে না পারলে তাদের বেতন ভাতা ঠিক মতো ওখানকার কফিলেরা পরিশোধ করবে কিনা, এটা নিয়েও একটা সন্দেহের ব্যাপার। তা সবকিছু মিলে আমাদের বিদেশি রেমিটেন্সটা মোটামুটি ভাবে ভালো অগ্রগতির দিকে লক্ষ্য করছি। প্রায় $36 বিলিয়ন মতো আমাদের গত বছরে আয় হয়েছে। এই বছরের গতিটা প্রায় ওই রকমই, বরং আরো বেশি। সম্ভবত 10, 11, 12 পর্যন্ত প্রগ্রেস হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে। তো এই মুহূর্তে আমাদের রেমিটেন্সের কোনো ক্রাইসিস নাই। আইএমএফ অথবা অন্যান্য কান্ট্রি আমাদেরকে অনুদান হিসাবে আহ, ইয়ে বৈদেশিক মুদ্রা নাও দেয়, তারপরেও বাংলাদেশ এখন সার্ভাইভ করতে পারবে। আহ, এখন বৈদেশিক মুদ্রা হয়তো দরকার কোনো প্রজেক্টের ক্ষেত্রে, ধরেন একটা ইপিজেড করলো অথবা কোনো বিদ্যুৎ প্ল্যান্ট করলো, এই প্রজেক্ট গুলোর ক্ষেত্রে হয়তো বিদেশি মুদ্রা দরকার হতে পারে।
কিন্তু আমাদের নিজস্ব চাহিদা মোটামুটি ভাবে পূরণ হয়ে গেছে, বরং কিছুটা এক্সেস থাকতেছে, আমি যেটা লক্ষ্য করেছি। তো এখন আমি যেটা বলতে চাই, এইটা বলার অপেক্ষা রাখে না যে আহ, যদি যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানকে আক্রমণ করে, ইরান ঠিক সেভাবেই প্রতিহত করার মতো চেষ্টা তো করবেই, এবং সম্ভবত রাশিয়া এবং চীনের আন্ডারগ্রাউন্ড হেল্প হতে নিবে। নেওয়ার পরে যুদ্ধটা, এইবারকার যুদ্ধটা একটু দীর্ঘায়িত হতে পারে বলে আমি অনুমান করছি। কারণ ট্রাম্প এই চুক্তির আড়ালে আমার মনে হয় বেশ বেশ কিছু প্ল্যান করছে, তারা অন্তত ম্যাপিং প্ল্যান করছে যে ইরানকে আমরা কিভাবে পরাস্ত করতে পারি। ইরানকে যদি পরাস্ত করা না যায়, তাহলে আমেরিকার অস্তিত্বই থাকে না। এই কথা চিন্তা করে ওরা কিছু পেপার ওয়ার্ক করছে, কিছু গবেষণা করছে ইন্ডোরে, অপারেশন রুমে। এগুলো করার পরে তারা আবার নতুন করে শুরু করছে। তো আমি যেটা মনে করি যে ইরানকে একটু ঢিলাঢালা অবস্থায় নিয়ে গেছে, যাতে ইরান মনে করে যে আর যুদ্ধ হবে না, সুতরাং এখন আমরা কিছুটা রিল্যাক্সে যাই, সিজ ফায়ারে যাই। ইরান হয়তো এরকম মনে করতে পারে, সেই হিসাবে ট্রাম্প এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। সাধারণত যুদ্ধের স্ট্র্যাটেজি হলো, অপর পক্ষের সৈনিকেরা যখন দুর্বল হয়ে পড়ে, দুর্বল কি কি ক্ষেত্রে, আহ ধরেন সন্ধ্যার সময় সৈনিকেরা ডিনার করে, দুপুরে লাঞ্চ করে, তারপরে সৈনিকদের একটা রেস্ট টাইম থাকে, এই সময়গুলো শত্রু চিহ্নিত করে আক্রমণ করে, নর্মালি যুদ্ধের স্ট্র্যাটেজি। তো এখানেও তাই, এখানে ইরান কিছুটা আহ, কিছুটা স্ল্যাকনেস অথবা কি বলা যায়, কিছুটা রিল্যাক্স অবস্থা ছিল বলে আমার কাছে মনে হয়। যখনই আবার এই আক্রমণ করলো, এখন ইরানকে আবার যুদ্ধ জি দেহি জি একটা জনাব মনোভাব নিয়ে আগাইতে অ্যাডভোকেট হবে। আফাজুল হক, আমি একটা জিনিস বিষয়টা করছি দেখেন। ইরান আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করলো, আমেরিকা জাপানে পারমাণবিক অ্যাটাক করলো, হিরোশিমায় যুদ্ধ করলো, ভেনিজুয়েলায় বেপরোয়াভাবে মাদুরিকে অ্যাটাক করে তুলে নিয়ে আসলো। যে আমেরিকা আপনার আন্তর্জাতিক আইন যদি বলে কিছু থাকে জাতিসংঘের, সেটাকে কোনো তোয়াক্কা করেন না, ধার ধারেন না, এবং তিনি মানবাধিকার যুদ্ধের আইন কোন আইনই মানেন না। তাহলে এই আমেরিকার এই বেপরোয়া, এই যে একের পর এক একটা কোথাও পারমাণবিক বোমা মারা, কোথাও আপনার 11 বছর ভিয়েতনামে যুদ্ধ করা, ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, এই যদি এই পরাশক্তি গুলা, হুম। আমেরিকা ওদিকে পুতিন আপনার ইউক্রেন যুদ্ধ করতেছেন, ন্যাটোতে না যেতে পারেন, ইউক্রেনের একেবারে মানচিত্র এলোমেলো করে দিয়েছেন। আবার এদিকে বার্মায় সামরিক জান্তা আজকে বছর বছর ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন। তো এই যুদ্ধবাজ, এই দেশে দেশে যুদ্ধবাজ বেপরা, এই যুদ্ধবাজদেরকে থামানো তো বিশ্বের আর কোনো উপায় নেই। পাশাপাশি নেতানিয়া আপনার দেখেন, বিশেষ করে ইসরায়েলের নেতানিয়াহু, সেই একই ক্যারেক্টার, একই চরিত্রের। এই যদি হয় যে শক্তিধর রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলোর উপরে যুদ্ধ করবে, প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে, পারমাণবিক বোমা মারবে, এই অসম বিশ্বের এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে দুর্বল রাষ্ট্রগুলো তো ঝুঁকির মধ্যে থাকবে না সবসময়? যারা দুর্বল, অর্থনীতি সামরিক আহ, দিকে দুর্বল যা আছেন, আপনি হ্যাঁ, এই মধ্যপ্রাচ্য বলুন ব্যাপারটা, আর ইউরোপ বলুন আর এই এশিয়া বলুন, দুর্বল রাষ্ট্রগুলো তো এই ঝুঁকির মধ্যে থেকে যায়। এই হ্যাঁ, ঝুঁকি তো বটেই। এই ব্যাপারটা আমি এভাবে মন্তব্য করতে চাই যে প্রতি 50 বছরে পৃথিবীর মানচিত্র অনেক পাল্টে যায়, নতুন দেশ হয়, একটা দেশ আরেকটা দেশের সঙ্গে চলে যায়, মানচিত্র হয়তো একরকম ছিল আরেক রকমের হয়ে যায়, দেশের নাম পাল্টে যায়। এরকম প্রতি 50 বছর পর পর, 50 বছরের পিরিয়ডে অনেকগুলো ঘটনা ঘটে। তো এই ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে এই আহ, মানে পরাশক্তি পরাশক্তি এখন তো বলা যায় একাই আমেরিকা দাবি করে, চীন কিন্তু এটাকে এভাবে দাবি করে না, রাশিয়াও দাবি করে না। এরা শুধু কোনো দেশ যুদ্ধ করলে তাকে সাপোর্ট দেয়, কিন্তু ওরা পরাশক্তির মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চায় না, কারণ যুদ্ধ
যে একটা দেশের ধ্বংস আনে, এটা অন্তত ওরা বুঝে। তো সবকিছু মিলে আমি যেটা বলতে চাই যে পৃথিবীর এই মানচিত্র কিছু কিছু চেঞ্জ হবে। আমি যেটুকু বুঝতেছি সেটা হলো মধ্যপ্রাচ্যের এরকম অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো নিত্য নতুন কিছু ভাবনা ভাববে। এবং ইতিমধ্যে বোধহয় আপনি খেয়াল করেছেন যে তুরস্ক, তারপরে সৌদি আরব, সৌদি আরবের সঙ্গে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। সেই খারাপ সম্পর্কগুলো চেঞ্জ হয়ে গেছে, কিছুটা ইতিবাচক তাদের সম্পর্কে তারা আসছে। তা আমি যেটা বুঝতেছি যে মধ্যপ্রাচ্যের এই ছোট ছোট দেশগুলো, এইগুলো ইউনাইটেড হওয়া অথবা তাদের ল্যান্ডটাকে একসাথে করা অথবা তাদের শক্তিটাকে একসঙ্গে করা, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আমার কাছে মনে হয়। কারণ ওই যে বললাম যে মাঝে মাঝে মানচিত্র চেঞ্জ হবে। তো মধ্যপ্রাচ্যের আমেরিকার মানচিত্র চেঞ্জ হওয়ার তো খুব সুযোগ নাই, মধ্যপ্রাচ্যের মানচিত্র চেঞ্জ হতে পারে। এই চেঞ্জটা ইতিবাচক দিকে হতে পারে, কারণ একটা ভীতিকর অবস্থা বিরাজ করার কারণে তারা মানে ম্যাপটাকে বা দেশের মানচিত্রটাকে প্রায় কাছাকাছিতে নিয়ে আসতে পারে, হয়তো বা কোনো কোনো দেশের পতাকাও চেঞ্জ হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। এরকম হওয়াটা অস্বাভাবিক না। আর এটা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলো টিকে থাকাটা খুব কঠিন হবে। ইরান একা চালিয়ে যাবে, কতটুকু চালিয়ে যাবে জানি না, তাদের শক্তিটা তো আমরা নিরূপণ করতে পারবো না। কিন্তু আমাদের যেটা ক্ষতি হতে যাচ্ছে সেটা হলো জ্বালানি সেক্টর এবং প্রবাসী সেক্টর, অর্থাৎ প্রবাসীরা ঠিক মতো কাজ করতে পারবে না, জ্বালানি সেক্টরে সমস্যা হবে। সবকিছু মিলে আমরা নিঃসন্দেহে একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাব। আমাদের পণ্যের মূল্য বেড়ে যাবে। এমনি আমরা 9% হারে আমাদের পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে। আর যদি এই যুদ্ধগুলো পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদের পণ্যের মূল্য আরো বেশি হয়ে যাবে। তারপরে উৎপাদন কমে যাবে, এক্সপোর্ট কমে যাবে, অনুরূপ ইম্পোর্টও কমে যাবে, আমাদের রেমিটেন্স কমে যাবে। সবকিছুতে একটা ধাক্কা লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইটা একটা বিশাল ব্যাপার। তো যে কারণে আমি যেটা পরামর্শ দিতে চাই পুরা সমগ্র বিশ্বকে, আপনি মধ্যখানে একটা কথা বলছিলেন জাতিসংঘের কথা। জাতিসংঘ কিন্তু আসলে আমরা বুঝতে ভুল করি। জাতিসংঘ হলো একটা সমিতি। সমিতি যেমন কোনো পাওয়ার কাটিতে পারে না, ঠিক জাতিসংঘ তাই। এটা শব্দটাই হলো সংঘ, অ্যাসোসিয়েশন। তার মানে অ্যাসোসিয়েশন হলো আমাদের দেশের যে বিভিন্ন সমিতি আছে, বাজার সমিতি, ফ্ল্যাট ওনার সমিতি, এরকম একটা জি। সমিতি বলা যায় কিছু সমস্ত পৃথিবীর। এবং আপনি সেটা আপনি একটা হলো জিনিস এই একটা বিষয় জাতিসংঘ। লক্ষ্য করেছেন, মধ্যপ্রাচ্যে 17টা মুসলিম দেশ, মধ্যপ্রাচ্যে ইরান একটা ধর্মপন্থার একটা ব্যাপার আছে, শিয়া সুন্নি। শিয়াপন্থী বিশেষ হম। করে নেটওয়ার্ক নেতৃত্ব দেয় ইরান। এখানে কি মুসলিম বিশ্বের মধ্যে শিয়া সুন্নির বিভাজনটাকে আরো তীব্রতর করা, মুসলিম বিশ্বের মধ্যে এই দ্বন্দ্ব সংঘাতটাকে আরো তীব্রতর পর্যায়ে নেওয়া, যাতে মুসলিম বিশ্ব কখনো একটা একক শক্তি হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এবং অর্থনৈতিক সামরিক থেকে নেতৃত্ব না দিতে পারে, এই ধরনের কি কোনো ইহুদি খ্রিস্ট বিশ্ব যারা আছেন তাদের কি এই বিষয়গুলো কি সামনে আসছে? কারণ এর আগে আপনার 1300 সালে তারা ক্রুসেড করেছিল, ক্রুসেড করে মুসলিম বিশ্বটাকে একটা কোণঠাসা করেছিল, ধরাশায়ী করেছিল। তেমনি আগামী দিনে কি এই ধরনের রাজনৈতিক মেরুকরণের দিকে বিশ্ব যেতে পারে, না, মুসলিম বিশ্ব এরকম এবং তো অপরাপর এরকম বিশ্ব, তো মধ্যখানে ইহুদি আরো খ্রিস্ট, বেশি দেখেছি এখন। সেদিকে যাওয়ার সম্ভাবনা আছে আপনার এখন দৃষ্টিতে? না, এটা তো আমরা ব্যাপক হারে দেখেছি। এখন বরং নিজেদের মধ্যে কিছু জিনিস ঠিক করে এই সমস্যাটা কিছু কমে আসছে। যেমন জি। ইরাকের কথা বলি, ইরাকে প্রচুর আহ, অন্য আহ, মানে ভাবাদর্শী মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছিল বা হত্যা করা হয়েছে। কিন্তু এখন এই ধরনের পরিস্থিতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। আর শিয়া সুন্নি যেটা বলছেন, এটাও যথেষ্ট, এই যুদ্ধের কারণে হোক বা যে কারণে হোক, যথেষ্ট এখন মানে অ্যাগ্রেসিভ পন্থাটাকে তারা অনেকটা পরিহার করছে গত কয়েক বছরে।
সিরিয়া সুন্নিদের মধ্যে বড় ধরনের কোনো বিরোধ কিন্তু আমরা লক্ষ্য করি নাই। আর এই যে দেখেন ইয়েমেন আর হলো সিরিয়া, এই দুইটা দেশ আহ, নিজেদেরকে আহ, আমেরিকার খপর থেকে বা আমেরিকার উম, আহ, আমেরিকার প্রভাব থেকে তারা বরং মুক্ত হওয়ার চেষ্টা করছে এবং অনেকটা হইছেও বটে। তো আমার কেন জানি মনে হচ্ছে ওইভাবে শিয়া সুন্নির বিভাজনটা এইটা এখন মুখ্য হয়ে ওঠার সম্ভাবনা অনেকটা কম। এখন সবাই যুদ্ধের দিকে মনোযোগ চলে এসেছে, কারণ একটা বোম যদি পড়ে শিয়ার উপরেও পড়বে, সুন্নির উপরেও পড়বে। এবং বিভিন্ন স্থাপনাগুলোতে শিয়া এবং সুন্নি ধরেন উৎপাদনমুখী কর্মকাণ্ডে হোক অথবা সৈনিক ব্যারাকে হোক, সব জায়গায় শিয়া সুন্নির মিশ্রণ আছে এখন। এই মিশ্রণের কারণে ওদের নিজস্ব বিভাজন না করে ওরা বরং যতটুকু পারে যুদ্ধের আনুগত্যই প্রকাশ করবে। যুদ্ধটা কতটুকু টিকিয়ে রাখতে পারবে সেটা পরের কথা, কিন্তু যুদ্ধের প্রতি তাদের একটা আনুগত্য থাকবে যে না, আমরা যুদ্ধ করব, আমেরিকাকে এখানে ঢুকতে দিব না। এইটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে একটা ছোটখাটো গবেষণা করছি। এই গবেষণাটা যদিও বাস্তবায়ন করা মুশকিল, করা একটু কঠিন। সেটা হলো যে আমাদের এখন এই মুসলিম এবং নন মুসলিম এরকম বিভাজন না করে প্রত্যেকটা মহাদেশের একটা গভর্নমেন্ট ফর্ম করা। তাতে হবে কি যে এই আমাদের এখন যে যুদ্ধগুলো হচ্ছে সব এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশের যদি একটা গভর্নমেন্ট থাকতো, জাতিসংঘে যেভাবে আমরা বুঝি, কল্পনা করছি, ঠিক ওই রকম যদি একটা গভর্নমেন্ট থাকতো, নির্বাচিত গভর্নমেন্ট, তাহলে এই গভর্নমেন্ট এটাকে প্রোটেকশন দিত। গভর্নমেন্ট বলতো, আমেরিকাকে বলতো না, আপনাকে এশিয়াতে ঢুকতে দেবো না। আপনি যুদ্ধ করলে আপনার আমেরিকাতে করেন, দক্ষিণ আমেরিকাতে করেন, ল্যাটিন আমেরিকাতে করেন, ইউরোপে করেন, কিন্তু আমরা এখানে ঢুকতে দিব না, এরকম একটা আহ, পরিস্থিতি দাঁড়াতো। কিন্তু এটা আমাদের করা সম্ভব হয়নি। এটা অনেকদিন ধরে গবেষণা চলছে, একটা ওয়ার্ল্ড স্টেট তৈরি করা, জাতিসংঘের পরিবর্তে ওয়ার্ল্ড স্টেট বা বিশ্ব রাষ্ট্র। এটা যদি কায়েম করা যেত, তাহলে প্রত্যেকটা মহাদেশের